মু আর জিনকে তো তাদের মা দেখে নিয়েছিল একসাথে। মা এসে রুমে বসেছিল চুপচাপ। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক চিন্তিত। তখন মু তার কাছে যায় আর গিয়ে বলে, মা প্লিজ বাবাকে বলো না। বাবা যদি বিষয়গুলো জানতে পারে তাহলে অনেক বেশি ক্ষতি হতে পারে। তখন মা বলে, তাহলে তুই আমাকে বল তুই এখানে কেন এলি? তখন সে বলে যে, আমি শুধু এখানে জিনের জন্যই এসেছি মা, আর কারো জন্য না। আমার বাবার জন্য এতটা টান ছিল না। হ্যাঁ, আমি আমার বাবাকে দেখতে চেয়েছিলাম, তবে আমি এখানে স্পেশালি জিনের জন্য এসেছি। তখন মা বলে, আমি জানি জিন কেমন। জিন অনেক ভালো একটি ছেলে। তবে তোমার মা কখনোই জিনকে মেনে নিবে না। সে জিনকে পছন্দ করে না। তাই আমি তোমাকে বলবো তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে আবারও ভেবে দেখো। তখন মু বলে, আচ্ছা। সিন পরিবর্তন হয়। আমরা এখানে জিনকে দেখতে পাই। জিন অনেক চিন্তিত ছিল। এদিকে সানলি তাকে বলে, তুই আজ পর্যন্ত তোর সত্যটা তাকে বলিসনি? তখন জিন বলে, না আমি তাকে কিছুই বলিনি। সানজি বলে, এটা কিন্তু তুই ঠিক করছিস না। সে যদি অন্য কারো মুখ থেকে সত্যটা জানতে পারে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে। সত্যটা যদি তুই আগে বলে দিস তাহলে তার হয়তো এতটা খারাপ লাগবে না যতটা সে অন্য কারো মুখ থেকে শোনার পর লাগবে। জিন বলে, সে কি তোর গার্লফ্রেন্ড? তখন সে বলে, না। তবে সে হচ্ছে জিনমু, যে কিনা আমার বন্ধু। তাই তার সম্পর্কে আমি উল্টাপাল্টা কিছু শুনতে পারবো না। তুই কেন বোঝার চেষ্টা করছিস না যে তোর মুখ থেকে শোনাটাই আলাদা হবে? আর সে যদি অন্য জায়গা থেকে জানতে পারে যে তুই এইসবের সাথে জড়িত, তাহলে সে কতটা কষ্ট পাবে। তুই হয়তো মনে করছিস যে তুই তাকে প্রোটেক্ট করে রাখছিস, কিন্তু তুই নিজেও জানিস না যে তার কত ক্ষতি করছিস। তুই যত তাড়াতাড়ি সম্ভব তাকে সবকিছু বলে দিবি জিন। জিন বলে যে, সময় এলে দেখা যাবে। এখন আমি তাকে কিছুই বলতে পারবো না। এই কথা বলে সে রেগে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই মু আবার গ্যারেজে আসে। গ্যারেজে আসার পর সে এখানে স্নেকিকালকে দেখতে পায়। স্নেকিকালকে সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? আমি আসলে জিনের সাথে একটু কথা বলতে এসেছিলাম। তাকে বলতে চেয়েছিলাম যে সে যাতে এই অ্যাসোসিয়েশন থেকে দূরে থাকে। মু বলে, কি এইসব তুমি কি বলছো? তখন সে বলে, তুমি কি এইসব সম্পর্কে কিছুই জানো না? তখন মু বলেন, না আমি এইসব সম্পর্কে আসলেই কিছু জানি না। তখন তাকে স্নেকি গার্ল বলে, আচ্ছা তুমি শুধু তাকে এই কথাগুলো বলে দিও যাতে সে এইসব থেকে দূর থাকে। না হয় তার যে কোনো সময় যে কোনো ক্ষতি হতে পারে। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে মু চলে যায় জিনের কাছে। সে তাকে গিয়ে বলে, আচ্ছা তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি যেই সব জিনিসের সাথে জড়িয়ে আছো এইসব কি ভালো কাজ? তুমি কি এইসব টাকার জন্য করছো? জিন বলে, দেখো সবকিছু কিন্তু টাকার জন্য হয় না। আমি কোনো কিছুই টাকার জন্য করছি না। তখন সে বলে, তাহলে ওই দিনের রেস? জিন বলে, ওই দিনের রেসের কথা এখন আর না বলি। আর আসলে তুমি কার সাথে থাকো, কার সাথে মিশো কোনো কিছুই আমি জানি না। মা চায় চায়নার বাসাটি সে বিক্রি করে দিবে। তাহলে আমি এক কাজ করতে পারি, তোমাকে ওই জায়গা থেকে টাকা এনে দিতে পারি। তাহলে তো তুমি এইসব ছেড়ে দিবে। তখন সে বলে, কি বলছো এইসব? আমি কোনো কিছুই টাকার জন্য করিনি। তারপর সে চলে আসে রুমে আর এসে বই পড়তে শুরু করে। আর জিন চলে গিয়েছিল শাওয়ার নেওয়ার জন্য। সে যখন শাওয়ার নিয়ে বেরিয়ে আসে তখন সে তাকে বলে, এইসব অ্যাসোসিয়েশন থেকে কি দূরে থাকা যায় না? অ্যাসোসিয়েশনের নাম কিভাবে জানো? তখন সে বলে, আমি যে কোনোভাবেই জানি। জিন তখন তাকে বলে যে, এক কাজ করো, এইসব থেকে তুমি দূরে থাকো। না হয় তোমার অবস্থা কিন্তু খারাপও হতে পারে। তুমি কি বুঝতে পারছো এটা কতটা ডেঞ্জারাস? তখন সে বলে, আমি জানি সবকিছুই খুব ভালো করে। কিন্তু ঘটনা হচ্ছে এইসব থেকে আমি এখন হুট করে বের হয়ে আসতে পারবো না। আমার আর ২ সপ্তাহের মতো সময় লাগবে। এই রেস শেষ হওয়ার পর আমি চেষ্টা করব এইসব থেকে দূরে চলে আসার। আসলে আমি শুধু টাকা নেই আর কিছুই না। তখন মু বলে, আচ্ছা তাহলে ২ সপ্তাহ সময় দিলাম। তুমি এসব থেকে বের হয়ে আসবে আর কখনোই করবে না। তারপর সে এখান থেকে চলে যায় সানলির কাছে। সানলি নদীর পাড়ে বসে বসে মাছ ধরছিল। তখন সে তার কাছে যায় ড্রিঙ্ক নিয়ে আর তাকে ড্রিঙ্ক অফার করে। কিন্তু সানলি ড্রিঙ্ক করতে চায় না। সে বলে, না আমার এসব প্রয়োজন নেই। আসলে সে তার সাথে কথা বলতে চাচ্ছিল না। এক পর্যায়ে জিন অনেক বকবক করতে থাকে আর ওই মাছের জালটি উঠায় আর মনে করে হয়তো মাছ লেগেছে। কিন্তু এখানে কোনো মাছ ছিল না, ছিল শুধু কাঁচরা। তারপর সে হাসতে শুরু করে আর বলে যে, আমি খুব ভালো করেই জানি তুমি যা বলেছো আমার ভালোর জন্য বলেছো। আমি সবকিছু তাকে বলে দিয়েছি। তারপর সানলে ড্রিঙ্কের বোতল নেয় আর ড্রিঙ্ক করতে শুরু করে। সানলে বলে, তুমি কি জানো
আমার সম্পর্কেও ঠিক এমন ছিল। আমার বাবা তো মাফিয়া ছিল, তুমি খুব ভালো করেই জানো। আমার মা অনেক চেষ্টা করেও তাকে রাখতে পারেনি। তখন জিন তাকে বলে, আচ্ছা এইসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে নিব। এদিকে আমরা তার গ্যারেজকে খুলতে দেখি, গ্যারেজটি কে খুলছিল এটা দেখানো হয় না। এদিকে মুখে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে তার গ্যারেজের দিকেই যাচ্ছিল। তখনই তার সাথে দেখা হয়ে যায় স্নেকি গালের। তখন সে বলে, আচ্ছা তুমি কি তাকে বোঝাতে পেরেছো? তখন সে বলে, হ্যাঁ, সে 2 সপ্তাহ সময় নিয়েছে। স্নেকি বলে, 2 সপ্তাহ? তখনই আমরা তাদের চিৎকার শুনতে পাই। জিন যখন যায় তখন গিয়ে দেখতে পায় গ্যারেজে তার যে গাড়িটি ছিল ওইটাকে একদম ভেঙে ছুঁড়ে রাখা হয়েছে। গাড়ির কোনো অংশই ঠিকঠাকভাবে ছিল না। এখানে তার সাথে থাকা লোকজন বলছিল এটা কিন্তু একদমই ঠিক হয়নি, হয়তো ওয়াং এইসব কাজ করেছে। তখন পিছন থেকে সে বলে, না, আমার বাবা এইসব করতে পারে না। তখন স্নেকিগালকে সে এখানে আসার জন্য বকাঝকা করতে শুরু করে। স্নেকিগাল বলে যে আমি শুধু তোমাকে সাবধান করার জন্য এসেছিলাম জিন, তাছাড়া আর কিছুই না। সে তখন তাকে বলে, আমি কি বলেছি তুমি বুঝতে পারোনি, এখান থেকে চলে যাও। স্নেকিগাল কান্নাই করে দেয়। সে বলে, আচ্ছা আমি এখানে আর কখনোই আসবো না। একথা বলে সে এখান থেকে চলে যায়। জিনের মাথা অনেক গরম ছিল, তাই সে সানলিকে বলে মুকে তার বাসায় দিয়ে আসো। মু এখান থেকে যেতে চাচ্ছিল না। এখানে জিন ভালো করেই জানতো মুকে যদি সে বুঝিয়ে না বলে তাহলে মু এখান থেকে যাবে না। তাই সে মুয়ের কাছে আসে আর বলে, তোমার কি মনে আছে স্কুলে একদিন তুমি কম মার্ক পেয়েছিলে, আমাকে এনে বলেছিলে যে বাবার সাইন কিভাবে নিব, বাবা তো সাইন দিবে না। তখন আমি ওই জায়গায় সাইন করে দিয়েছিলাম, টিচার আমাকে পানিশ করেছিল। তখন তোমাকে দেখে মনে হয়েছিল যেন তোমার দুনিয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু তোমার দুনিয়া শেষ হয়নি। তো তুমি তো আমাকে ট্রাস্ট করো, তাই না? তাহলে তুমি তোমার বাবার বাসায় চলে যাও, আর আমি যখন সবকিছু ঠিক হবে তোমাকে নিতে চলে আসব। তারপর সে এখান থেকে চলে যায়, আর সে পিছন ফিরে শুধু জিনের দিকেই তাকাচ্ছিল। জিন তারপর ওয়াংজির কাছে চলে যায় আর গিয়ে তাকে মারতে শুরু করে। সিনটি এখানে কাট করা হয় আর আমাদের অন্য কিছু দেখানো হয় না। মো বাজার দিয়ে যাচ্ছিল, তখন তার হুট করে নজর পড়ে ওই ক্যাপওয়ালা লোকটির দিকে। সে মনে মনে ভাবতে শুরু করে, এই লোকটিকে তো আমি জিনের সাথে দেখেছিলাম। তখন সে তাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে এক পর্যায়ে একটি জায়গায় লোকটি হারিয়ে যায়। তখন জিন মনে মনে ভাবে লোকটি কোথায় গেল, এখনই তো এই জায়গায় ছিল। তখন সে এসে বলে যে, ম্যাম আপনি কি আমাকে ফলো করছেন? তখন সে বলে, আরে না, আমি আপনাকে ফলো করছিলাম না, আসলে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। এখানে সে হুট করে তার বন্ধুকে দেখতে পায় আর তার সাথে কথা বলতে চলে আসে, যে কিনা তার সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিল। সিন পরিবর্তন হয়। লোকটি জিনকে সবকিছু বলে দেয় যে, দেখো তোমার গার্লফ্রেন্ড আমাদের এই বিষয়ে মাথা ঘামাচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে না তার নিজেরই ক্ষতি হবে। জিন তখন বলে যে, আমি আমার গার্লফ্রেন্ডকে ম্যানেজ করে নিব, এইসব বিষয়ে আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ পর আমাদের মুখে দেখানো হয় যে কিনা গ্যারেজে বসেছিল। জিন তখন বাসায় চলে আসে। মু জিনকে দেখে বুঝতে পারে যে জিন সবকিছু জানে। তখন মু বলে যে, তোমাকে ওই লোকটি বলে দিয়েছে তাই না তাকে আমি ফলো করছিলাম? তখন জিন বলে, হ্যাঁ। তখন মু বলে, তাহলে এই সিক্রেটটি লুকানোর জন্য কি তুমি আমাকে মেরে দিবে? তখন জিন বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে খুন করব? তখন সে বলে, না, এমনটা মনে হয় না, তবে আমি বুঝতে পারছি না। তখন জিন বলে, দেখো তুমি আমার সততা খুব ভালো করেই জানো। ওয়াং এর গ্যারেজে আমি 3 বছর কাজ করেছি, আর এই 3 বছরে আমার সাথে কি কি ঘটেছে সবকিছু তোমাকে বলে দিয়েছে স্নেকি গার্ল। তাহলে তোমাকে তো আর আমার নতুন করে কিছু বলতে হবে না, তাই না? আমার উপরে একজনকে মারার আরোপ লাগানো হয়, তারপর কি হয়েছে তুমি খুব ভালো করেই জানো। সানলিকে তার পছন্দের রেস্টুরেন্ট পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আমি অনেকবার না করেছি যে আমি কোনো কিছু করিনি, তারপর আমাকে টাকার জন্য বাধ্য হয়ে সবকিছু স্বীকার করে নিতে হয়েছে। আর আমার নামের সাথে জড়িয়ে যায় মামলা। এই মামলাগুলো জড়ানোর পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তারপর আমার এই লোকটির সাথে পরিচয় হয়। সে পুলিশে আছে আর সে আমাকে সাহায্য করছে সবকিছু করতে। সে আমাকে বলেছে যদি আমি ওয়াং এর বিরুদ্ধে প্রমাণ এনে দিতে পারি তাহলে সে আমার নাম ক্লিয়ার করে দিবে। আমার নাম যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিন তো আমি শান্তি পাবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নাম ক্লিয়ার করতে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে ওয়াং এর বিরুদ্ধে, কারণ সবকিছু ওয়াং করেছিল। আর এইসব করতে গেলে আমাকে অবশ্যই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত থাকতে হবে। আর আমাকে যদি এইসবের সাথে জড়িত থাকতে হয় তাহলে অবশ্যই আমাকে রেসে অংশগ্রহণ করতে হবে। তাহলেই আমি সঠিক তথ্য বের করে আনতে পারবো। আর সঠিক তথ্য বের করে আনতে পারলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। 2 বছর সময় লেগেছে। আমি সবসময় নিজেকে দোষী মনে করতাম। এখন যেহেতু আমি সুযোগ পেয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করার, তাহলে এই সুযোগটি কিভাবে আমি হাতছাড়া করতে পারি?
স্নেকি গার্ল জানে না আমার আর অ্যাসোসিয়েশনের মধ্যে কেমন সম্পর্ক, আর তার বাবার সাথেই বা আমার কেমন সম্পর্ক। তাই সে সবসময় চলে আসে আমাকে রক্ষা করার জন্য। আসলে এখানে আমি ঢুকেছি শুধু এই কারণে যাতে সব প্রমাণ আনতে পারি। তোমাকে আমি বিষয়গুলো বুঝিয়ে বলছি যাতে তুমি সবকিছু বুঝতে পারো আর আমাকে ভুল না বোঝো। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই শুধু তোমার জন্য। তুমি যদি আমার লাইফে না আসতে তাহলে আমি এতটা হয়তো নিজেকে এইসবে জড়াতাম না। তুমি আসার পর থেকে আমি শক্তি পেয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করার। তখন মু বলে, আচ্ছা তাহলে তোমার গাড়ি কি ঠিক হবে না? জিন বলে, অবশ্যই ঠিক হবে। আমার একটি ভালো গ্যারেজের প্রয়োজন, সাথে কিছু জিনিসপত্র, তাহলেই আমার গাড়ি ঠিক হয়ে যাবে। আর গাড়ি ঠিক হয়ে গেলে আমি অবশ্যই রেসে অংশগ্রহণ করতে পারবো। মু তখন বলে, তোমার কোনো ক্ষতি হবে না তো? জিন বলে, এটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। এই রেসে যে কোনো কিছুই হতে পারে, তবে ঘটনা হচ্ছে তবে আমি চেষ্টা করব সবকিছু ঠিকঠাক করার। তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না। এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু মো এখান থেকে যেতে চায় না। সে অনেক বেশি কষ্টে ছিল, কান্না করছিল। বলছিল যে তোমার যদি কিছু হয় তাহলে আমি কি করব? জিন তখন বলে, আমার কিছুই হবে না। তুমি চিন্তা করো না, আমি বলেছি তো। আমি নিজেকে সেফ রেখে সবকিছু করার চেষ্টা করব। মো অনেক চিন্তিত ছিল। সে মনে মনে ভাবে, তাহলে জিনের তো একটি গ্যারেজ প্রয়োজন। আমরা একটি গ্যারেজ কোথায় পাবো? তখন তার মনে পড়ে যায় কিছু, আর সে দৌড়াতে থাকে জিনের গ্যারেজে। গ্যারেজে গিয়ে জিনকে বলে একটি জায়গায় যেতে চাই। তখন সে তাকে গাড়ি করে একটি জায়গায় নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই এটা ছিল পানখাইয়ের বাবার গ্যারেজ, বলতে একটা ফ্যাক্টরি ছিল আর কি তার। তখন ফ্যাক্টরি থেকে আঙ্কেল বেরিয়ে আসে। তার নাম ছিল আঙ্কেল রেন। আঙ্কেল রেনের সাথে যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, এখানে তারা জানতে পারে আঙ্কেল রেন আর জিন একে অপরকে আগে থেকেই চেনে। তখন সে মুখে বাহিরে রেখে ভিতরে চলে যায় আর বলে, আচ্ছা আমি আঙ্কেল রেনের সাথে কিছু ডিসকাস করে আসি। তারপর আঙ্কেল রেনকে সে সবকিছু বুঝিয়ে বলে আর বাহিরে চলে আসে। তখন মুখে সে বলে, তুমি বাসায় চলে যাও, আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। পরদিন সকালে সে তার কাজ শুরু করে দেয়। গ্যারেজের ভিতর সে কাজ করছিল আর কাজগুলো খুব ভালোভাবেই কমপ্লিট হচ্ছিল। মু তাদের কাজ দেখার জন্য চলে আসে। সে সরাসরি চলে যায় পানকাইয়ের কাছে। পানকাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তোমার বাবাকে কিভাবে রাজি করলে? পানকাই বলে, কিভাবে আবার? বাবাকে বলেছি যে তুমি যদি আমার কাজটি না করে দাও তাহলে আমি পরীক্ষায় ক্লিয়ারেন্স নিয়ে আসবো না। তখন সে বলে, ও তুমি তোমার বাবাকে ব্ল্যাকমেল করেছো? পানকাই বলে, কি আর করতাম, এই কাজটি আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তখন মু বলে, তার মানে তোমার বাবার মন ভালো? তখন সে বলে, হ্যাঁ বাবার মন ভালো। সিন পরিবর্তন হয়, আমরা সানডেকে দেখতে পাই যে কিনা খাবার নিয়ে আসছিল সবার জন্য। সানলিকে একটি সাদা কার ফলো করছিল, যেটা সে লক্ষ্য করে না। খাবারগুলো নিয়ে সে ভিতরে চলে আসে আর মু খাবারগুলো দেখে অনেক খুশি হয়, সবাইকে খেতে দেয়। বাহিরে এসে পানকাই ফোনে কাউকে প্রশ্নের উত্তর জানছিল। তখনই তার পেছন থেকে জিন তাকে বলে ওঠে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য এত কিছু করবে আমি কল্পনাও করতে পারিনি। তখন সে বলে, না আমি আপনার জন্য করিনি, আমি মুয়ের জন্য করেছি, আমি মুয়ের বন্ধু। ও আচ্ছা, তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। এদিকে আমরা মো এবং সানলাইকে দেখতে পাই তারা বাসায় যাচ্ছিল। একটি কার তাদেরকে ফলো করছিল। সানলাই তাকে বাসায় পৌঁছে দেয় আর জিনকে জানিয়ে দেয়, আমি মুকে বাসায় পৌঁছে দিয়েছি। সিন পরিবর্তন হয় জিনের কাছে, সে তার কাজ করছিল। কাজ করার সময় সে লক্ষ্য করে কোনো মেয়ে খাবার নিয়ে এসেছে। তখন সে বাহিরে এসে দেখতে পায় মেয়েটি অন্য কেউ না, মো। মো তার জন্য খাবার নিয়ে এসেছে। তখন মো জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কেউ নেই কেন? আসলে সে এখানে কাউকেই খুঁজে পায় না। তখন আমরা দেখতে পাই আড়াল থেকে জিন তাকে টান দিয়ে একটু সরায়। আর তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। মু তখন বলে যে তুমি এটা আমার সাথে ঠিক করনি। জিন বলে, তুমি কি ভয় পেয়েছিলে? তখন মু বলে, না তেমন ভয় পাইনি। আসলে আমি তোমার সাথে না, পানকাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। তখন সে তার মুখ টিপ দিয়ে ধরে বলে যে, ও আচ্ছা, তার মানে তুমি পানকাইয়ের সাথে দেখা করতে এসেছিলে? তখন সে বলে, হ্যাঁ। আচ্ছা সানলি কোথায়? তাকেও তো দেখা যাচ্ছে না। তাকে অনেক হ্যান্ডসাম লাগে এখন। তখন জিন বলে, তার মানে আমি হ্যান্ডসাম নই? তখন সে বলে, আমি কি বলেছি তুমি হ্যান্ডসাম নও? তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। মৌ তখন বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। তখন জিন বলে, আচ্ছা বলো। তখন সে বলে যে, আচ্ছা আমরা কি চায়না গিয়ে একটি এইরকম শপ খুলতে পারি, বা কফি শপ? তখন সে বলে, হুট করে কফি শপের কথা কেন আসলো? তখন মু বলে, আমাদের মনে হয় যে আমরা খুব ভালো করেই কফি শপটি চালাতে পারবো। অন্যান্য শপ থেকে এটা ভালো হবে। জিন তখন বলে, এইগুলোর আনসার না হয় আমি তোমাকে পরে দিব। এখন আমি আসলে এইসব বলতে পারছি না। সকাল সকাল মো ঘুম থেকে উঠে পড়ে।
কারণ জিনের গাড়ি ঠিক হয়ে গিয়েছিল, তাই তারা লং ড্রাইভে যাবে। সে অনেক সুন্দর একটি ড্রেস পরে তার বাসার সামনে অপেক্ষা করে। জিন তখন তার কার নিয়ে চলে আসে। কারটি দেখে এখন নতুনই মনে হচ্ছিল। তারপর তারা লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা হয়। একে অপরের সাথে গল্প করতে করতে তারা একটি জায়গার সামনে যায়। এখানে সবাই মিলে এনজয় করছিল, অনেক গান বাজনা হচ্ছিল। তখন এখানে মুও একটি গান গায় তার পছন্দের, আর জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গান শুনছিল। এক পর্যায়ে সে মুয়ের জন্য অনেকগুলো পটাকা কিনে। প্রথমে তো সে অনেক বেশি ভয় পায়, তারপর তারা দুইজন মিলেই পটাকাগুলো জ্বালায়। এখানে সবাই অনেক এনজয় করছিল। মু অনেক খুশি ছিল এই পটাকা জ্বালিয়ে। তখন জিন তাকে একটি গিফট করে, আর এটা ছিল কলম। তখন সে তাকে বলে, আমি যখন ছোটবেলায় তোমাকে যে কলমটি দিয়েছিলাম এটা হয়তো এখন নষ্ট হয়েছে, তাই তোমাকে এখন আরেকটি দিলাম। মু তখন বলে, আমি জানি আমি যে কলমটি দিয়েছি হয়তো এটা তুমি কখনোই ইউজ করবে না। জিন বলে, তুমি কিভাবে জানলে যে ভবিষ্যতে এটা ইউজ হবে না? এমনও তো হতে পারে এটা আমি ইউজ করতেও পারি। সিনটি এখানে কাট করে পরদিন সকালের সিন দেখানো হয়, যেখানে জিন কিছু একটা আর্ট করছিল। তখন মু এখানে চলে আসে আর তার আর্টটি দেখতে পায়। সে তার সাথে ঝগড়া লাগিয়ে দেয় আর্টটি দেখার জন্য, আর বলতে শুরু করে, এখন তো আমি সামনে আছি, তাহলে আমাকে সামনে থেকেই আর্ট করো। জিন বলে, না, আমার যা আর্ট করার ছিল আমি আর্ট করে নিয়েছি। তখন মু বলে, না, আমি দেখতে চাই আমাকে সামনে থেকে তুমি আর্ট করতে পারো কিনা। তখন সে তাকে আর্ট করছিল। তারপর মুও ট্রাই করে তাকে আর্ট করার, কিন্তু মুয়ের আর্ট তেমন ভালো ছিল না। এদিকে আমাদের সানলাইকে দেখানো হয়, তাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যায়। এতদিন যাবৎ সাদা কার দিয়ে তাকে যারা ফলো করছিল, তাদের মধ্যেই লোকগুলো ছিল যারা কিনা তাকে কিডন্যাপ করেছিল। জিন দূর থেকে এটা দেখতে পায়, আর সে তার গাড়ি নিয়ে ওই গাড়িকে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে গাড়ির সামনে চলে আসে আর ওই গুন্ডাগুলোকে তুমুল মারে। সে এত বেশি মারছিল যে গুন্ডাগুলো বাধ্য হয়ে এখান থেকে চলে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সানলাই এবং জিন একই সাথে একই ক্লাসে লেখাপড়া করত। সানলাই সবার সাথে মেশার চেষ্টা করত। বাস্কেটবল খেলার উদ্দেশ্যে সে রওনা হয় আর দৌড়াতে থাকে আর ডাকতে শুরু করে জিনকে। মানে জিন সবসময় লক্ষ্য করত সানলি সবার সাথে মিশতে চায়, সে হাসি খুশি থাকতে চায়। সে আসলে অনেক ভদ্র সভ্য মেজাজের একটি ছেলে ছিল। একদিন সানলি যখন বাসায় যাচ্ছিল, কিছু গুন্ডারা তাকে আটকে মারতে শুরু করে। বলে, তোর বাবার কাছে আমরা টাকা পাই, তোর বাবা এখনো তার টাকা পরিশোধ করেনি। তখন সানলাই বলে, আমার বাবার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয়নি বহুদিন। তখন তারা বলে, বাবা যদি টাকা না দেয় ছেলেকেই তো টাকা দিতে হবে, তুই টাকা দে, না হয় তোকে মেরে দিব। তখনই এখানে জিন চলে আসে আর ওই গুন্ডাগুলোকে তুমুল মারে। দুইজন গুন্ডাগুলোকে মারার পর সানলাই আর জিন দৌড়াতে শুরু করে। তারপর তারা একটি জায়গায় গিয়ে হাসতে শুরু করে। তারপর জিন সানলাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা এমন কি হয়েছিল যে তুমি সবসময় তোমার জুতার ফিতা খোলা রাখো? তখন সে বলে, আমার মনে হয় সবসময় আমি পিছিয়ে পড়বো যদি আমি জুতার ফিতা লাগাতে চাই। সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমি সবার সাথে থাকতে চাই। এই জন্যই মূলত আমি কখনো জুতার ফিতা বাঁধি না। তখন জিন বলে, আচ্ছা তুমি তোমার ফিতা বেঁধে নাও, আজকের পর থেকে আমি তোমার সঙ্গ দিব। সিন এখানে কাট করে বর্তমানে চলে আসে। আমরা এখানে সানলেকে দেখতে পাই যে কিনা তার কাছে আসে। তখন জিন তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোকে দেখে অনেক আপসেট মনে হচ্ছে। তখন সে বলে, কি আর হবে, প্রতিবারের মতোই আমার বাবার ঘটনা। আমার বাবাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। উনি কি করেছে আমি জানি না, হয়তো কারো কাছ থেকে টাকা এনেছে। ওই টাকাগুলো পরিশোধ করতে না পারার কারণে হয়তো আমার উপর চাপ পড়েছে। আমাকে এইজন্যই হয়তো কেউ কিডন্যাপ করার চেষ্টা করেছিল, শুধু টাকার জন্য। তখন সে বলে, আচ্ছা তোর টাকার প্রয়োজন হলে আমাকে বল। সে বলে, না তার টাকার প্রয়োজন নেই। তারপর আমরা সানলেকে দেখতে পাই সে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। জিন যখন তার সাথে দেখা করতে আসে তখন সে দেখতে পায় এখানে একটি চিরকুট লেখা আছে। চিরকুটে লেখা ছিল যে আমি আমার বাবাকে সেভ করার জন্য যাচ্ছি। তারপর সে তাকে অনেকবার কল করার চেষ্টা করে, কিন্তু সে কল রিসিভ করে না। জিন তখন তার জন্য চিন্তিত হয়ে পড়ে। সে চিন্তায় পড়ে যায় কিভাবে কি করবে। এদিকে আমরা সানলাইকে দেখতে পাই যে কিনা টাকাগুলো নিয়ে ওই জায়গায় চলে আসে আর গুন্ডাগুলোকে টাকার ব্যাগ দিয়ে দেয়। সাথে সে একটি চুড়ি এনেছিল। গুন্ডাগুলো যখন টাকাগুলো ডালে তখন দেখতে পায় এক বান্ডিল টাকা ছিল আর সবগুলো তো পাতা ছিল। এটা দেখে তারা অবাক হয়ে যায়। একটি গুন্ডার গলায় সে ছুরি ধরে আর বলে তার বাবাকে নিয়ে আসার জন্য। তারপর তার বাবাকে এখানে নিয়ে আসা হয়। সানলাই যেহেতু একা ছিল তাই ওই গুন্ডাগুলো তার উপর ভারী পড়ে যায়। গুন্ডাগুলো তাকে তুমুল মারতে শুরু করে। তখনই এখানে জিন চলে আসে। জিন আসার পর ওই গুন্ডাগুলোর সাথে সে ফাইট করতে শুরু করে।
জিন যখন ফাইট করছিল তখন গুন্ডাগুলো আর তার সাথে পেরে ওঠে না, যার কারণে তারা অনেকেই এখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সবাই মিলে সাইরেনের আওয়াজ শুনতে পায়, যেটা কিনা পুলিশের গাড়ির ছিল। তখন তারা পালিয়ে যায় আর তার বাবাকেও ছেড়ে দেয়। কিছুক্ষণ পর আমরা সানলাইকে দেখতে পাই, যে কিনা তার বাবাকে অনেক বকাঝকা করছিল। বলছিল, আর কি হারাতে চান আপনি? আপনার কোম্পানি হারালেন, তারপর টাকা পয়সা, ঘর বাড়ি সবকিছু, সাথে আমার মাকেও। আর কিসের প্রয়োজন আপনার? সানলাইয়ের বাবা এখানে আপসেট প্লাস রাগী ছিল। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। সানলাই বলে, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। এরপর থেকে আমি আর আপনাকে কখনোই বাঁচানোর জন্য আসবো না। আপনাকে বাঁচাতে গিয়ে আমার জীবন কেন আমি ধ্বংস করব? আমি আর পারছি না কিছু করতে। এই কথা বলে সে চলে আসে গাড়ির ভিতরে। আর জিনকে বলে, চলো এখান থেকে। জিন তখন বলে, তোমার বাবার কথাগুলো তোমার শোনা উচিত ছিল। সানলাই বলে, কি শুনবো? সবসময় তো উনি একই অবস্থা করে এসেছে। সানলি গাড়িতে আসার পর শুধু তার বাবাকেই দেখছিল আর বলছিল যে, আমি কি বেশি বলে ফেলেছি? আগে যখন ওনাকে বকাঝকা করতাম, উনি উল্টা আমাকে বকাঝকা করতো। অনেকগুলো কথা শুনিয়ে দিত। আজ আমি ওনাকে বললাম, কিন্তু উনি কিছুই বলল না। উল্টা কান্না করে দিল। তখন জিন এখানে হাসতে শুরু করে। জিনকে হাসতে দেখে সানলে বলে, তুমি হাসাহাসি করছো কেন? এটা কি হাসাহাসি করার সময়? আমি আমার বাবার জন্য আপসেট হচ্ছি আর তুমি হাসাহাসি করছো? তখন জিন বলে, তুমি তোমার বাবার কাছে যাও। এখন তোমার বাবার তোমার অনেক প্রয়োজন। তারপর আমরা সানলিকে দেখতে পাই, যে কিনা তার বাবার কাছে যায়। আর তার বাবাকে গিয়ে হেল্প করতে শুরু করে। বলে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। জিন এইসব দূর দেখে দেখে অনেক বেশি খুশি হয়। এদিকে আমাদের অফিসারটিকে দেখানো হয়, যে কিনা কারোর সাথে কথা বলছিল। সে এই রেসিং নিয়েই কথা বলছিল, কিন্তু কার সাথে কথা বলছিল এটা দেখানো হয় না। এদিকে জিনের কাছে একটি পার্সেল আসে। জিন তখন পার্সেলটি ওপেন করে তখন দেখতে পায় এটা একটি স্পেসশিপের ম্যাপ ছিল। ম্যাপটি দেখে সে বলে যে, এটা কি আমি কখনো বানাতে পারবো? মু বলে, আমি কি তোমাকে আজ বানাতে বলেছি? এটা আমরা পরবর্তীতে দুইজন মিলে বানিয়ে নিব। আমাদের কাছে তো ভবিষ্যতে অনেক সময় আছে, তাই না? যে কোনো সময় তো বানাতে পারবো। দুইজন মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই শেষ হয়ে যাবে। জিন তখন তাকে বলে, আচ্ছা, সময় এলে দেখা যাবে, আমরা একদিন অবশ্যই শেষ করে নিব। এদিকে তাদের ক্যাটটিকে দেখানো হয়, যে কিনা অনেক নোংরা ছিল। তখন জিন বলে, চলো আমরা দুইজন মিলে এটাকে আগে গোসল করিয়ে নিই। মু বলে, এটাকে খাওয়াতে হবে, দাঁড়াও আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসছি। তারপর মু তাকে দুধ খাওয়ায় আর আর জিন তাকে গোসল করিয়ে দিচ্ছিল। তার শরীরের রোমাগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তখন মু বলে যে, আসলে এই কেটটি অনেক সুন্দর, তাই না? কেট আমার, কিন্তু কথা কেন সবসময় তোমার শুনে? তখন জিন বলে, জানি না, হয়তো সে আমাকে পছন্দ করে তাই আমার কথা শুনে। মু বলে, হ্যাঁ, এমনও হতে পারে যে সে তোমাকে অনেক বেশি পছন্দ করে তাই তোমার কথা শুনে। তার মানে কি এই নয় যে সে আমাকে পছন্দ করবে, কারণ আমিই তো তাকে নিয়ে এসেছি। তখন জিন বলে, আচ্ছা এইসব কথা বাদ দাও। তোমার ড্রেস অনেক নোংরা হয়েছে। তুমি এক কাজ করো, চেঞ্জ করে আসো। তখন মু বলে, হ্যাঁ, এই ডগটি আমাকে একদম নোংরা করে দিয়েছে। আমি চাচ্ছি আমার ড্রেসটি পরিবর্তন করে আসছি। ততক্ষণে তুমি তাকে গোসলটি করিয়ে নাও আর খাবার খাইয়ে নাও। তখন সে বলে, আচ্ছা। মু ভিতরে যায় আর বলে, আমি কি ড্রেস পরবো বুঝে পাচ্ছি না, আমাকে একটি ড্রেস খুঁজে দিয়ে যাও। তখন জিন চলে যায় তাকে ড্রেস খুঁজে দেওয়ার জন্য। এখানে তো অনেকগুলো ড্রেস ছিল, কিন্তু জিন তার জন্য একটিও পারফেক্ট ড্রেস খুঁজে পায় না।